ডক্টর মোহাম্মদ আলী খান একজন কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, ভ্রমণ কাহিনী ও শিশুতোষ গ্রন্থের প্রণেতা এবং একজন একনিষ্ঠ গবেষক। তিনি লেখালেখির জগতে কি করে প্রবেশ করলেন? মূলত আমার নানি হলো একনিষ্ঠ পাঠক ছিল, তার মাধ্যমেই আমার লেখাপড়া এবং জ্ঞান অর্জনের মূল যে পথ সেটা ওনার কাছ থেকে আমি পেয়েছি। পরবর্তী সময়ে কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে ওই দেয়াল পত্রিকা, এই যে জাতীয় দু একটা দৈনিকে লেখালেখি চর্চা ছিল। সবসময় লিখতে ভালো লাগতো, কিন্তু ততটা প্রকাশ হয়নি তখন। পরবর্তী সময় যখন চাকরিতে ঢুকলাম বা যেখানে পোস্টিং ছিল সেখানকার আঞ্চলিক ইতিহাসের উপরে আমার খুব আগ্রহ সৃষ্টি হয় এবং ওখান থেকে লেখা শুরু করি। 87 সালে আমার প্রথম বই পাকুন্দিয়া উপজেলার কথা, যখন আমি পাকুন্দিয়া, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা ম্যাজিস্ট্রেট, তখন এই বইটা আমি সম্পাদিত বই, এটা সবার লেখা টাকা জোগাড় করে উপজেলা পরিষদ থেকে এটা বের করি। এই হলো শুরু। প্রত্যেক জেলায়, মহকুমায় বা যে কোনো সরকারি অফিসেই পুরনো রেকর্ডের একটা বড় সম্ভার থাকে। তো এগুলো সব ধুলায় মিশে থাকে বেশিরভাগ সময়। ধুলা ঝরে এগুলো দেখার লোকের সংখ্যা খুব কম। আমার হঠাৎ করেই এগুলো একটা নেশা জমে যায়। আমি সবসময় যেখানে যেতাম সেখানে এটা আমি দেখতাম রেকর্ড। বৃহত্তর ফরিদপুর জেলা নিয়ে মোহাম্মদ আলী খানের অক্লান্ত শ্রমনিষ্ঠ গ্রন্থ বর্ণে শব্দে চিত্রে ফরিদপুর। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যভাগে অবস্থিত পদ্মার দক্ষিণ তীরে ফরিদপুর জেলার অবস্থান। ফরিদপুর জেলার প্রতিষ্ঠা 1786 সালে, যদিও তখন এর নাম ছিল ঢাকা জালালপুর এবং এর প্রধান কার্যালয় ছিল ঢাকা শহরে। পরবর্তী সময় 1807, 1811 বা 1815 সালে ফরিদপুর জেলা সদর বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। ভিন্ন বানানে বর্তমান নাম প্রাপ্তি ঘটে এবং কালক্রমে ফরিদপুর একটি পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত হয়। তবে সরকারি গেজেটের ঘোষণা অনুযায়ী 1815 সালেই এর প্রতিষ্ঠাকাল হিসেবে অধিকতর যুক্তিযুক্ত। ঐতিহ্যবাহী এই জনপদের তথ্য, আলোকচিত্র ও মানচিত্রের বর্ণিল সমাবেশ ঘটেছে মোহাম্মদ আলী খানের বর্ণে শব্দে চিত্রে ফরিদপুর গ্রন্থে। বইটিতে রয়েছে ইতিহাসের বহু মূল্যবান উপাদান। এতে রয়েছে ফরিদপুরে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, জাতীয় কবি কাজী নজরুলের ফরিদপুর আগমন এবং এ যাবৎকালের সকল সংসদ সদস্য পরিচিতি, সোনালী আঁশ, পাখি, জনসংখ্যা, প্রয়াত বিশিষ্ট গুণীজনের কথা, দুর্লভ কিছু রেকর্ড এবং তথ্যকণিকায় ঋদ্ধ 640 পৃষ্ঠার গবেষণালব্ধ অত্যন্ত শ্রমনিষ্ঠ এই গ্রন্থটি বৃহত্তর ফরিদপুরের পাঠক সমাজকে অভিভূত ও উচ্ছ্বসিত করেছে। ফরিদপুরবাসীর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমি যখন চাকরিতে ঢুকছি, আমাদের তো গেজেট হয়, গেজেটে আমার নাম মোহাম্মদ আলী খান, পিতা লেট ইজ্জত আলী খান, হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর। সে ফরিদপুর ভাঙ্গে এখন 5টা জেলা হয়েছে। তো ফরিদপুরে আমার ওয়াইফ করোনার সময় পোস্টিং হলো ফরিদপুর টিচার্স কলেজের প্রিন্সিপাল হিসেবে। আমি তখন রিটায়ার্ড। তো তখন তার ক্যাম্পাস বন্ধ, হোস্টেল বন্ধ, টিচাররা কেউ থাকে না, একা একা পুরো ক্যাম্পাসে, বেশ বড় ক্যাম্পাস থাকবে কিনা। আমি সাথে গেলাম পদ্মা নদী পার হয়ে। তখন তো পদ্মা সেতু হয় নাই, অনেক ভিড়। তো ওখানে বসে বসে এই যে সকালবেলা পাখি ডাকে, নানান ধরনের পাখি, দুপুরে ঘুঘু ডাকে, সন্ধ্যায় হলেই দেখি শিয়াল ডাকে, তো রাত হলে ওই সাপ ঘুরে বেড়ায় ক্যাম্পাসে। মহা মুশকিল, কী করি। তো এর ভিতরে হঠাৎ করে ডিসি আমাকে ফোন করলো, ফরিদপুর ডিসি অতুল সরকার। সে বলে, স্যার আপনি যখন সুনামগঞ্জ ডিসি ছিলেন আমি আপনার কাছে প্রথম জয়েন করলাম, আপনাকে আমরা 1 মাস মতো পাইছিলাম, মনে আছে, আপনি এটা বইও দিয়েছিলেন আমাদের। তো ও একদিন বাসায় দাওয়াত দিল, বাসায় গেলাম আমার ওয়াইফ সহ। তখন করোনার সময় তো খাওয়া দাওয়া করা যায় না। আমি বলি, তুমি তো ঘুরতেও পারো না, একটা কাজ করো, তো এই সময় একটা ফরিদপুরের উপরে একটা বই লেখো, যা রেকর্ড আছে সেগুলো আমি হেল্প করি। আমার তো অনেক বই আছে, আমার নাম টাম দরকার নাই, তোমার নামই বইটা হবে। তো বলে যে, স্যার এটা কেমন করে হয়? আমি ঠিক আছে, যত নামই হোক, তোমার নাম উপরে থাকবে, আমার নাম পরে থাকবে, একটা বই করি ফরিদপুরের উপরে, ফরিদপুরের ইতিহাস বা ফরিদপুর পরিচিতি যে নামই করা যায়। সুনামগঞ্জ, যেমন সুনামগঞ্জ পরিচিতি করছিলাম, স্যার করেন। তো আমাকে
ডিসি অফিসের লাইব্রেরি নতুনভাবে সাজাইছে, ওখানে বড় টেবিল আছে, ওখানে আমি বসলাম, ফ্যান ট্যান সে লাগাই দিল। আর অফিস অর্ডার করে দিল ম্যাজিস্ট্রেটদের যে ওনার সাথে সার্বক্ষণ ডিউটি করবে, আর একজন এডিসি একটা দায়িত্ব দিল যে ওনাকে হেল্প করার জন্য। এইভাবে তথ্য বিভিন্ন অফিস থেকে চিঠি লিখে আনতেছি, তারপরে এই ন্যাশনাল লাইব্রেরিতে এসে ন্যাশনাল আর্কাইভসে এসে তথ্য নিচ্ছি, পুরোনো দিনের রেকর্ড। তারপরে এই রাজশাহীতে একটা মাহবুব সিদ্দিকী সাহেব একজন বলে ভদ্রলোক আছে, ওনার একটা ব্যক্তিগত আর্কাইভস আছে, আমাদের ন্যাশনাল আর্কাইভস থেকেও সমৃদ্ধ, অসাধারণ একটা ব্যাপার। ওনার সাথে যোগাযোগ, ওনাকে বলে বলে আমি করোনার সময় খালি ফোন করছি, উনি ফটোকপি করে আমার পাঠাইছে ফরিদপুরে। হ্যাঁ, এইভাবে যে কালেকশন করে গেজেটিয়ারগুলো, সার্ভে রিপোর্টগুলো, এগুলো সব কালেকশন করছি। আর স্থানীয় যতগুলো অফিস ছিল সব অফিস থেকেই তথ্য আনছি, আর ছবি জোগাড় করছি, পুরনো ছবি জোগাড় করছি। আর স্থানীয় যারা সুদীজন ছিল, এই যে মিলন সাহেব, সামাদ সাহেব, তারপরে ডক্টর মাসুদুজা থেকে শুরু করে শিপ্রা অ্যাডভোকেট শিপ্রা ম্যাডাম থেকে শুরু করে আরও অনেকে হেল্প করলেন। আর আমি দিনের পর দিন করলাম, দেখতে দেখতে 10 মাস চলে গেল। হ্যাঁ, আমার ঘাড়ে ব্যথা, চোখে ব্যথা, কিন্তু কাজটা শেষ হয় না। তো যাক, যেহেতু আমি গবেষণা করি, জানতাম কাজটা, চ্যাপ্টার করে সবই করলাম। এই যে ফরিদপুর জেলা কারাগার, এই বঙ্গবন্ধু সবচেয়ে বড় বেশি সময় কাটাইছেন, ওই কারাগারের ভিতরে যেখানে ছিলেন সেখানে গেলাম, কারাগার সম্পর্কে আরও জানলাম। এরকম অনেক ইতিহাসই আছে ফরিদপুরে, অনেক পুরনো জায়গা। তো ফরিদপুর যখন এই যে জেলা শহরটা কোথায় ছিল জানেন? এখন যেটা ঢাকা শহরের নিউ মার্কেট, এটা হলো ফরিদপুরের জেলা শহর, হেডকোয়ার্টার ছিল, এখানে ম্যাজিস্ট্রেট সাহেব বসতো, এখন যে নিউ মার্কেট। এটা পরে ফরিদপুরে শিফটে আসলো। তখন এটার নাম ছিল ঢাকা জালালপুর। ঢাকা শহরে যে ঢাকা জেলার পাশে ঢাকা জালালপুরই পরে নাম হইল ফরিদপুর। ফরিদপুর ডেপুটি ম্যাজিস্ট্রেট দিল, পরে ম্যাজিস্ট্রেট দিল। এগুলো আস্তে আস্তে কালেকশন করে আমিও খুব খুশি, খুব চমৎকার জিনিস পাইল, সব সাজাইলাম। এটা প্রায় 850 পৃষ্ঠার মতো বইটা হইল। বইয়ের নাম রাখলাম ফরিদপুর পরিচিতি। আমার বইয়ের সব বই প্রচ্ছদ করে আমার ছেলে, সেও একটা প্রচ্ছদ করলো। প্রচ্ছদ ওকে ডিসি সাহেব কাছে 2 লাখ টাকা চাইলাম, 2 লাখ টাকা একদিনই আমাকে দিয়ে দিল। হঠাৎ করে কী হলো আমি জানি না, এটার উত্তর আমিও পাই না, আমার কাছে রহস্যময়। অনেক বইয়ের পিছনে হয়তো নেপথ্য কাহিনী থাকে, আমি জানি না। তো ওনার এডিসি এবং সব অফিসারে মিলে একদিন লাইব্রেরিতে আসলো। কী খবর? কয়, স্যার আপনি কষ্ট করে বই লিখতেছেন, বইটা আপনার নামই হোক। আমি কই, না, যেহেতু আমি সব রেডি করে ফেলছি। কয়, না, আমাদের নাম রাখতে পারবো না, আমরা থাকতে পারবো না। আমি যে তথ্য আনলাম ডিসি অফিসের মাধ্যমে, ডিসি শিক্ষার সই করে, এটাই প্রায় 250 পৃষ্ঠা। এটা তো আমি যদি এককভাবে করি, ওই জিনিসটা আমি ব্যবহার করতে পারি না। এটা তো আপনাদের ডকুমেন্ট, আমার অনুমতি দেন। তো এটা অনুমতি দিল না। আমি কিন্তু তাহলে তো টাকাও ব্যবহার করতে পারবো না। তো টাকা 2 লাখ টাকা, তখন 10,000 টাকা খরচ করে ফেলছি, ওই পকেট থেকে ভরে 2 লক্ষ টাকা ফেরত দিলাম। তারপরে ওই 250 পৃষ্ঠা বাদ দিলাম। এখনও এটা ডিসি অফিসের লাইব্রেরিতে এটা প্রিজার্ভ করা আছে, কোনো দিন যদি সুযোগ হয় করতে পারে। তারপরে আমি আমার যে নিজের সংগ্রহ, নিজের লেখা যে জিনিসগুলো, এগুলো সব কালেকশন করে এই ম্যাপ করার জন্য আমাদের যে এই স্পার্সো আছে, স্পার্সোতে অনেক পুরোনো ম্যাপ ওরা বের করে দেয় আমাকে। যে আমি পদ্মা নদীর ম্যাপ আমার করে দেন, বর্তমান ম্যাপ, 10 বছর আগের ম্যাপ, যত পুরনো যান ম্যাপ এনে দেন। তো ওরা 72 সালে যাইতে পারলো, তার আগে যাইতে পারলো না। আর এর আগের পুরোনো ম্যাপ ওই আর্কাইভসে যেটা আনছে, ওটা অত কালারফুল না। ডিজিডিএলআর অফিসে সার্ভেয়ার দিয়ে কিছু ম্যাপ করানো হইলো। অনেক ম্যাপ নতুন করে করাতে হয়েছে, পুরোনো ম্যাপ ছাপানো যায় না, এটা বোঝা যায় না। তো এই ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে যোগাযোগ করে ওখান থেকে কিছু যোগাযোগ করলাম, করে বইটা পাণ্ডুলিপি দাঁড়াইলো। মেঘ না চাইতে জল একটা কথা বলে, আর আমি মেঘ আইনে ওতে বৃষ্টি নামায়ে ফসল ফলাইছি। এটা সে আনন্দ আর কিছু নাই। মোহাম্মদ আলী খানের বিভিন্ন গবেষণা গ্রন্থগুলো আমাদের গবেষণা সাহিত্যকে ঋদ্ধ করেছে। এসব গবেষণার তথ্য সংগ্রহ করাটা অনেক ক্ষেত্রেই সমুদ্র সিঞ্চন করে মুক্ত তুলে আনার মতো। আমরা যারা চাকরিজীবী, অফিসের নানান কাজে ব্যস্ত থাকি, অফিসিয়াল পড়াশোনা, আইন ঘাটাঘাটি করা, এগুলো আছে, ইনকোয়ারি রিপোর্ট লিখতে হয়। তো পাশাপাশি প্রত্যেক জেলায়, প্রত্যেক মহকুমায় বা প্রত্যেক থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কোনো কিছু সরকারি দলিলপত্র, লাইব্রেরি, মহাফিজখানা, এগুলোর অস্তিত্ব আছে। এবং আমাদের জন্য অনেক রেকর্ড রুমের আমি চার্জই ছিলাম, আমার জন্য এগুলো ঘাটাঘাটি করা কোনো সমস্যা হয় নাই। তো এই
এইভাবে আমি আঞ্চলিক ইতিহাসের প্রতি আগ্রহী হই এবং এই রেকর্ডগুলো ঘাটাঘাটি করি। এবং এই রেকর্ড ঘাটাঘাটি করতে যেমন ময়মনসিংহ কালেক্টরেটে যে আমি পাই রেনেলের ম্যাপ, তারপরে বিভিন্ন লাইব্রেরিতে যাওয়ার সূত্রে আবার জাতীয় পর্যায়ে যে ন্যাশনাল আর্কাইভস লাইব্রেরি আছে এগুলো ঘাটাঘাটি করার সুযোগ পাই। আমাদের জন্য খুব এক্সেস ছিল, এটা সত্যি কথা। কিন্তু এটা আমাদের ভিতরে 1% মতো লোক এই ঘাটাঘাটিটা করে, আর সবাই যার যার কাজে ব্যস্ত থাকে। অফিসার্স ক্লাবে তাস খেলা বা টেনিস খেলাটা যত প্রিয়, লাইব্রেরিতে যত অতটা অপ্রিয় ছিল। আমি দেখা যায় আমি স্থানীয় লাইব্রেরিতে প্রতিদিন যাচ্ছি, পড়াশোনা করতেছি, ওখানে কমিটি করতেছি, পত্রিকা বের করতেছি, বিভিন্ন সময় বই বের করতেছি। এইভাবেই আস্তে আস্তে আমার তো 33 বছর 7 মাস চাকরি করছি, তার ভিতর আমার 20টা বেশি পোস্টিং হয়েছে বিভিন্ন জায়গায়। এটা আমার একদম সুযোগই হয়ে গেছে। আমি বদলির ব্যাপারে কখনো মাথা কামাইনি, যখনই যেখানে গেছি সেখানে আমার জগৎ তৈরি করে নিতে পারছি। তো এইভাবে আস্তে আস্তে পড়াশোনা করছি, আবার সাথে সাথে কিছু বইও লিখছি। এটা একটু ব্যতিক্রম হইল, এটা আমার মজা লাগছে, আনন্দ লাগছে। কোনো লাভবান হওয়ার জন্য এটা আমি করি নাই। তার অমূল কলমের নিবে 125 গ্রন্থে চিত্রিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, প্রকৃতির প্রতি অফুরান ভালোবাসা ও শাশ্বত মানব প্রেম। জর্ডান রাজপরিবারের সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতাটিও অসাধারণ। জর্ডান রাজপরিবারে আমরা গেলাম, আমরা বসে আছি কনফারেন্স রুম ওনার সভাকক্ষে। কিছুক্ষণ পরে উনি ঢুকলো। আমাদের দেশে ঢুকলে একজন ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব ঢুকলে তো হাজির হাজির বলে, কোনো হাজির নাই, কোনো সেলুট নাই। আস্তে করে আমরা সাধারণ মানুষের মধ্যে ঢুকে ওনার জন্য চেয়ার আর আমাদের চেয়ার একই ধরনের চেয়ার। রাজা কিন্তু, হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লামের সপ্তদশ বংশধর। আচ্ছা হোসেন, হ্যাঁ, এটা হলো 2006 সালের ছবি। 2006 সালে আমরা গেছিলাম, তো সবার সাথে আমাদের হ্যান্ডশেক করলো, এই হ্যান্ডশেকের ছবি। ওটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং। আমরা যে চেয়ারে বসছি ওনার কোনো রাজসিংহাসন নেই, অথচ এরা সত্যিকার রাজা, হ্যাঁ, বংশানুক্রমে রাজা। এর বাবাও রাজা ছিল, তার ছিল। যখন সৌদি আরব ভেঙে যায় তখন অরিজিনাল যে রাসূলুল্লাহ যে বংশধর, এদের সৌদি আরব থেকে উৎখাত হয়ে যায়। পরে ওদের জর্ডান একটা অনুর্বর জায়গা, ওদের ওখানে ঠেলে দিল। রাসূলুল্লাহ সাল্লামের যে সিল মার, এই যে সিলটা, ওই যে একটা সিল মারে না, রাসূলুল্লাহ সাল্লাম তো লেখাপড়া জানতেন না, এই সিলটা ওদের কাছে আছে। সরকারি চাকুরিতে থেকে কতখানি স্বাধীনভাবে গবেষণার কাজ করা যায়, কি কি প্রতিবন্ধকতা রয়েছে? গবেষণা গ্রন্থ রচনার কাজে তিনি বাংলাদেশের ও বিশ্বের অনেক আর্কাইভ ও রেকর্ড রুম দেখেছেন। আমরা আমাদের ইতিহাস রক্ষায় কতখানি সচেতন? আমরা চাকরি করি, আমাদের একটা কন্ডাক্ট রুলস, আচরণবিধি আছে। সেখানে লেখা আছে বইপত্র ছাপানো যাবে না, অনুমতি নিতে হবে। খালি ছাড় আছে হলো সাহিত্য, ক্রীড়া, বিজ্ঞান। এক্ষেত্রে ছাড়া সব জায়গায় পারমিশন নিতে হয়। আমার এক একটা বই এভাবে পারমিশন নিয়ে আমি লিখছি। কোনো বইতে 1.5 বছর 2 বছর পরেও আমি পারমিশন পাইছি, তারপরে আমি থামি নাই। তো আমার প্রথম সাজেশন হলো এই কন্ডাক্ট রুলসের এই বারটা উঠায় দিয়ে বরং উৎসাহিত করা উচিত। যারা এই ধরনের গবেষণার কাজে ব্যাপৃত থাকে তাদের উৎসাহ দেওয়া এবং তাদের লেখাগুলো সরকারি উদ্যোগে বের করা। তাহলে যে লেখক বা গবেষক তার নিজের খরচটা তার বহন করা লাগে না। এটা হলো আমার প্রথম সাজেশন, কন্ডাক্ট রুলসের ওই বিধিটা চেঞ্জ করে। আর দুটো হলো যে যারা এই গবেষণা কাজে যুক্ত, সরকারের অনেক প্রতিষ্ঠান আছে গবেষণার সাথে যুক্ত আছে, তাদের ওইসব জায়গায় পোস্টিং রাখা এবং এইসব লোকদের এই সামনের কাতারে এরা হয়তো আসতেছে না, কিন্তু গবেষণার উপরে ভিত্তি করে এদের জন্য পদোন্নতিটা সবসময় নিয়মিত হয়। তাহলে এরা উৎসাহিত হবে, কখনো থেমে যাবে না। একটা কথা বলা আছে সৈয়দ মুস্তফা আলীর, বই কিনে কেউ দেউলিয়া হয় না। তা আমিও বই কিনি, আমিও মনে করি আমি দেউলিয়া হয় নাই। কিন্তু একটা পর্যায়ে এসে আমি সৈয়দ মুস্তফা আলীর প্রতি শ্রদ্ধা রেখে লাইনটা একটু চেঞ্জ করছি, বই লিখে কেউ দেউলিয়া হয় না। হ্যাঁ, তো আমার বই কিনে না, কিন্তু লেখার পরে একটা আনন্দ আছে এবং এই লেখার ভিতরেও একটা আনন্দ আছে, শেষ হওয়ার পরেও এবং করে। গান শুনে এবং গান রচনা করে তিনি দারুণ আনন্দ যাপন করেন। প্রিয় ডক্টর মোহাম্মদ আলী খান জীবনের বহুমাত্রিক ব্যস্ততার মধ্যেও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে
আপনি বাংলা সাহিত্যকে, বিশেষ করে গবেষণা সাহিত্যকে নিরন্তর সমৃদ্ধ করে চলেছেন। আপনাকে হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার 2025 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। ফরিদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন হে নিষ্ঠাবান গবেষণা সাধক, সাহিত্যিক।